আসসালামু আলাইকুম। আপনার লাইফ চেঞ্জ করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। প্রত্যেকটা পার্ট যদি খুব গুরুত্ব সহকারে শুনেন, আপনি আপনার জীবনের লক্ষ্যটা নির্ধারণ করতে পারবেন। আপনি ১ম ক্লাস 1 এ ভর্তি হয়েছেন, ক্লাস 5 পর্যন্ত পড়েছেন। সময় লেগেছে ৫ বছর। ক্লাস 6 এ উঠেছেন, ক্লাস এসএসসি পাস করেছেন। সময় লেগেছে আরো ৫ বছর। ১০ টি বছর আপনি পড়াশোনার জন্য ব্যয় করেছেন। আমরা তারপরে পড়াশোনায় আর না যাই, কর্মে চলে যাই। চলেন। এখন আপনি কি করবেন? যেহেতু পড়াশোনা করছেন, আপনার হাতে সবার ১ম যে জিনিসটা আসছে চাকরি। যদি আপনি চাকরি করেন, তাহলে আপনাকে যে বিষয়ের উপর চাকরি করবেন, সেই বিষয়ের উপর নিয়ে আপনাকে ভালো একটা স্কিল অর্জন করতে হবে। সেটা হতে পারে ড্রাইভিং, সেটা হতে পারে গার্মেন্টস, সেটা হতে পারে এসি ফ্রিজের কাজ, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল কাজ, যেটাই হোক। আচ্ছা। এখন যদি বিজনেস সংক্রান্ত বিষয়ে যান, তাহলে আপনি কি এগ্রোতে যেতে পারেন। এগ্রো, হাঁস মুরগি পালন, কবুতর পালন, গরু বাছুর পালন ইত্যাদি। ২য় আসতেছে কি? সব। দোকানের ব্যবসা। হয় মুদির দোকানদার, না হলে কুকারিস ইত্যাদি দোকানদার। ফুড বিজনেস হতে পারে, আপনি বার্গারের শপ দিতে পারেন, হোটেল দিতে পারেন, আদার্স করতে পারেন ইত্যাদি। এই কাজগুলো আপনি করবেন। আচ্ছা। এখন আপনি প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো গার্মেন্টস করব। আমি তো গার্মেন্টস করার জন্য আপনার ভিডিও দেখতেছি। তখন কি করব? এখন গার্মেন্টস করতে গেলে আপনি কি চিন্তা করতেছেন? যে আমি গার্মেন্টস দেব, আমার কাছে কিছু টাকা আছে, একটা মিনি গার্মেন্টস দেব, ৩-৪ টা মেশিন কিনবো, ছোট্ট করে একটা টি-শার্টের ফ্যাক্টরি দেব। হয়তো আমি ১ মাসের একটা ট্রেনিং নেব। এখানেই মূল প্রশ্ন যেটা, ১ মাসের ট্রেনিং নিয়ে কি আসলে কি গার্মেন্টস করা সম্ভব? বা ২ মাসের ট্রেনিং বা ৩ মাসের ট্রেনিং নিয়ে কি গার্মেন্টস করা আসলে কি সম্ভব? চলুন আমরা এই বিষয়ে জানি। আসলে কি ২ মাসের ট্রেনিং করে গার্মেন্টস করা সম্ভব কিনা? প্রথমেই আমরা জানি গার্মেন্টসে মোট কয়টা পার্ট থাকে। ১ হচ্ছে কাটিং, ২ হচ্ছে সুইং, ৩ হচ্ছে ফিনিশিং। কাটিং, সুইং, ফিনিশিং। আচ্ছা। এখানে মার্কেটিং একটা সেক্টর আছে। যেহেতু আপনি কাপড় কাটছেন, কাপড় সেলাই করছেন, কাপড় ফিনিশিং করছেন। এখন তো কাপড়টা বিক্রি করতে হবে, তাই না? গার্মেন্টসটা বিক্রি করতে হবে না? সেটা হচ্ছে কি মার্কেটিং। খুব ভালো কথা। আপনি তো কাটিং, সুইং, ফিনিশিং শিখছেন ১ মাস, ২ মাস বা ৩ মাস। তো আপনি তো মার্কেটিং শিখেন নাই, তাই না? মার্কেটিং তো শেখা লাগবে। আচ্ছা। মার্কেটিং এর পরে এখানে আরেকটা বিষয় আসতেছে। কাপড় কোথা থেকে কিনবেন? সুতা কোথা থেকে কিনবেন? এবং কোথায় বিক্রি করবেন? মানে আপনি যে গার্মেন্টসটা তৈরি করবেন সেজন্য আপনাকে অ্যাক্সেসরিজ কিনতে হবে না? ফেব্রিক্স কিনতে হবে, সুতা কিনতে হবে, আনুষঙ্গিক আরো অনেক জিনিস আছে, ম্যাটেরিয়ালস সেগুলো কিনতে হবে। তারপর সেখানে গার্মেন্টসটা আপনি তৈরি করবেন। তারপর সেখানে সেই কমপ্লিট গার্মেন্টসটা আপনি বিক্রি করবেন। আচ্ছা। এখন এই গার্মেন্টসটা করতে গেলে আপনাকে কম্পিটিশনের বাজারে টিকতে হবে। কিভাবে টিকবেন? দেখা গেল আমিও ফেব্রিক্স কিনে আনছি ৫০ টাকায়। আমার পাশে যিনি ব্যবসা করে উনিও ফেব্রিক্স কিনে আনছে ৫০ টাকায়। কিন্তু উনি দীর্ঘদিন বিজনেস করে বিধায় উনি এসএমবি জানে। কিন্তু আমি তো নতুন ব্যবসায়ী। আমি এসএমবি জানি না। এখন আপনার মধ্যে প্রশ্ন কাজ করতে পারে, ভাই এসএমবি আবার কি? এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এসএমভি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এখন আপনি তো এসএমবি জানেন না। এসএমবি না জানলে কোন প্রসেসর অপারেটর কত পিস প্রোডাকশন দিতে পারবে সেটা তো আপনার যখন জানা থাকবে না। এখন এসএমবির কথায় যেহেতু আসছে, একটু গুরুত্বপূর্ণ কথা বলি, বুঝলে সুবিধা হবে। ধরুন রহিম আর করিম। রহিম কি করছে, একই সাথে ১০ জোড়া কবুতর কিনে নিয়ে আসছে হাটে থেকে। তার কবুতর পড়তে হলে এখন কয়টা? ২০ টা। ২০ টা কবুতর প্রতিদিন খায় ২ কেজি খাবার। কিন্তু একটা কবুতরও ডিম বাচ্চা দেয় না। ঠিক ঠিক করিম কি করছে, ২ জোড়া কবুতর কিনা নিয়ে আসছে, ২ জোড়াই জোড়া মিলাইয়া নিয়ে আসছে, যাতে সেই কবুতরগুলো ডিম বাচ্চা দেয়। এখন মাস শেষে কি হয়েছে, যিনি ১০ জোড়া কবুতর কিনছে এবং প্রতি মাসে সে ২০ কেজি খাবার খাওয়াইতেছে, মাস শেষে কিন্তু সে কিন্তু সেই পরিমাণ কিন্তু ৳১ ওনার ইনকাম হয় নাই। কারণ ওনার কবুতর কিন্তু একটা কিন্তু ডিম বাচ্চা দেয় নাই। কিন্তু এদিকে যিনি ২ জোড়া কবুতর কিনছে এবং উনি বুঝে শুনে বিজনেসটা আগাচ্ছে, ওনার ২ জোড়া কবুতরই ডিম বাচ্চা দিছে। এখন দেখা গেছে ওই কবুতর ৪ টা
4 কেজি খাবার খাইলেও মাস শেষে থেকে 4টা কবুতরের বাচ্চা দিছে। যে 4টা কবুতরের বাজার মূল্য আছে প্রায় 600 টাকা। বিজনেসটা ঠিক সেরকম। আপনাকে এসএমবি বুঝতে হবে। আপনি একটা গার্মেন্টস অপারেটরকে ঠিকই 15,000 টাকা বেতন দিচ্ছেন। কিন্তু 15,000 টাকার কাজ যদি আপনাদের কাছ থেকে যদি আদায় করে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি গার্মেন্টস ব্যবসা দিয়ে কখনোই সফলতার মুখ দেখবেন না। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। ধরুন আপনি আপনার গার্মেন্টস তৈরি করে ফেলছেন। এখন তো গার্মেন্টসটা বিক্রি করতে হবে। কোথায় বিক্রি করবেন, তাই না? এখানে আসতেছে হাট এবং বাকি। হাট কি? হাট হচ্ছে গিয়ে আপনি আপনার পোশাকগুলো তৈরি করার পরে একসাথে 200, 400, 500, 1000 যে পোশাকগুলো আপনি 2 মাস ধরে তৈরি করছেন, এই পোশাকগুলো একবারে নিয়ে যাইতে হবে কোনো একটা হাটে। যেমন আমার বাসা যেহেতু জিরানি, চান্দুরার এখানে, আমার এদিকে যারা বিজনেসম্যান আছে তারা মেক্সিমাম প্রোডাক্টগুলোই করুটিয়ার হাটে নিয়ে যায়। টাঙ্গাইল করুটিয়ার হাটে নিয়ে যায়। এখন হাটে নিয়ে গেলে কি হবে? আপনি হাটে গেলে নগদ টাকায় বিক্রি করে আসতে পারবেন। আচ্ছা, হাটে যদি আপনি না যান তাহলে আপনি কি করবেন? কোনো দোকানে দেবেন? দোকানে গেলেই আপনাকে চাবে বাকি। আচ্ছা, কেন বাকি চাবে সে প্রসঙ্গে আসি। যারা বিভিন্ন কারখানার মালিক আছে তারা কি করছে, 15টা 10টা দোকানে অল টাইম 50,000 টাকার মাল, 1 লাখ টাকার মাল বাকি দিয়ে রাখে এবং বলে, ভাই আপনি আমার মাল রাখেন, বিক্রি করে আমাকে টাকা দিয়েন, কোনো সমস্যা নাই, মাল রাখেন। কারণ ওই কারখানার মালিক ওই যে দোকানের মাল বাকি দিছে, বাকি দিয়ে কি করছে, দোকানটা ধরে রাখছে যে আমি তো আপনার মাল বাকি দিতেছি, আপনি আমার মাল বেচে টাকা দিবেন, সমস্যা কি? মানে দোকানটা সে আটকা রাখলো। তবে তার কিন্তু সবসময় কিন্তু মালটা কিন্তু দোকানে সে সেল করতেছে। এবার নতুন যারা ব্যবসায়ী আছেন, যেমন আপনার মতো আমার মতো নতুন ব্যবসায়ী যাদের পুঁজি কম, এবার আমরা যখন ওই দোকানে মালটা নিয়ে যাবো যে ভাই আমি কিছু মাল আনছি, মালটা রাখেন, তখন দোকানদার এক কথা বলবো, না 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 না, আমি মাল নেবো না, আমি বাকিতে মাল নেই, কিন্তু নগদ টাকায় আমি মাল নেবো না। এখন আমি তো নতুন ব্যবসায়ী, আমি 1 লাখ টাকার মাল বানাইছি, আর এই মালটা বাকি দিয়ে সব দোকানে, তাহলে আমার দোকানের কস্টিং খরচ আমি কেমনে উঠাবো, ওয়ার্কারের বেতন কেমনে দেবো? কারণ মাল বেচা টাকাটা দিয়েই তো আমার বেতন দিতে হবে, তাই না? আচ্ছা, এখান থেকে কি হচ্ছে, যারা নতুন ব্যবসায়ী আছেন তারা একটা বড় একটা স্ক্যামের শিকার হচ্ছে। কারণ তারা তো মার্কেটিং সম্বন্ধে জানে না। সে কিভাবে প্রোডাক্টটা বিক্রি করবে, কিভাবে সে বায়ার ধরবে, কিভাবে সে প্রোডাক্টটা সেল করবে, তখন কিন্তু সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আচ্ছা, এবার আসি, নগদ টাকায় যদি সেল করতে চাই তাহলে আমাকে কি পন্থা অবলম্বন করতে হবে? এখানে দেখা যাচ্ছে আমি যদি নগদ টাকায় মাল সেল করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? যদি আমি অনলাইন ভিত্তিকভাবে চাইতে চাই তাহলে এখানে ফেসবুক আছে, অনলাইন মাধ্যম আছে, দারাজ আছে, হাট আছে, নিজের প্রোডাক্ট নিজে বিক্রি করা। এখানে 1, 2, 3, 4, 5টা আইটেম আছে। ফেসবুক মার্কেটিং করতে গেলে আবার এখানে আবার একটা কোর্স করতে হবে। ইউটিউবে বা ফেসবুক, আপনি ইউটিউব দেখতেই আছেন, ফেসবুক মার্কেটিং কোর্সের জন্য অনেক ভিডিও আছে, 15,000 20,000 টাকা নেয়। আবার অনেকে ভালো বলতেছে, অনেকে খারাপ বলতেছে, ঠিক আছে। তৃতীয় পর্যায়ে গেছে অনলাইন মার্কেটিং আছে, দারাজে আপনি পেজ খুলতে পারেন, মানে দারাজে আপনি সেলারে একটা অ্যাপস আছে, সেই সেলারের অ্যাপস খুলে আপনি দারাজেও আপনার মালটা বিজ্ঞাপন দিতে পারেন। সেখান থেকে যদি অর্ডার আসে, আপনার প্রোডাক্ট আপনি দারাজের মাধ্যমে বিক্রি করতে পারবেন। বা নিজে একটা ফেসবুক পেজ খুললেন, সেখানে আপনি প্রমোশন করলেন, বা হাটে নিয়ে গেলেন, বা নিজে বিক্রি করলেন। নিজে বিক্রি করাটা কিরকম? দেখা গেল আমার মতো, বা আমি যে সিস্টেমটা অবলম্বন করছি, আপনি একটা ভ্যান কিনতে পারেন, সেটা খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারেন এবং নিজের প্রোডাক্টটা আপনি নির্দিষ্ট একটা সময় যে কোনো একটা জায়গায় বসে কাউকে দিয়েও বিক্রি করে দিতে পারেন। নিজে যদি করতে চান সেটাও করতে পারেন। এক্ষেত্রে আপনার মোটামুটি 5 থেকে 10,000 টাকা বাজেট হলেই এনাফ। এই ভ্যান দিয়ে যদি আপনি বিক্রি করতে চান। আচ্ছা, এখানে একটা কথা আছে, যেহেতু আমরা বিক্রি পর্যন্ত চলে গেছি, আমরা ফেব্রিক্স কেনা থেকে শুরু করে আলোচনা করতে করতে এখন আমরা মালটা বিক্রি পর্যন্ত চলে গেছি। এখন আমাকে জানতে হবে যে আসলে যে আমি প্রোডাক্টটা সেল করব, এখানে কোন কোন ধরনের প্রোডাক্ট কখন সেল হবে। তার আগে জানতে হবে বাংলাদেশের জনসংখ্যা কত আছে। এই মুহূর্তে আমি যতটুকু জানি, ইউটিউব বা গুগলের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 40 কোটি জনসংখ্যা আছে এই মুহূর্তে। 40 কোটি যদি জনসংখ্যা থেকে থাকে, তাহলে এখানে আমি এভারেজে ধরি 20 কোটি মেয়ে আছে, 20 কোটি ছেলে আছে।
হিন্দু আছে 13.1 মিলিয়ন, বা 100 জন যদি মুসলমান থাকে, 100 জন মুসলমানের মধ্যে শতকরা 7 জন হিন্দু আছে বাংলাদেশের জরিপ অনুযায়ী। এখানেও একটা বড় একটা কারণ, ওদের তো মোটামুটি আমাদের ওদের উৎসবের অনুষ্ঠানটা বেশি। দুর্গাপূজা আছে, কালী পূজা আছে, সরস্বতী পূজা আছে, মানে ওদের অনুষ্ঠানটা একটু বেশি আর কি। ওদের জামা কাপড় কেনার কিন্তু আগ্রহটাও বেশি থাকে। আচ্ছা, আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছি। সেই হিসাবে মেয়ে আছে 20 কোটি, ছেলে আছে 20 কোটি। এখন প্রথমে আমি আসি 1 থেকে 5 বছর, খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। 1 থেকে 5 বছর ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা, এই উভয়ের ক্ষেত্রেই প্রচুর পরিমাণে কিন্তু জামা কাপড় চেঞ্জ করা লাগে। কারণ বাচ্চা পোলাপান প্রসাব করবে, পায়খানা করবে, জামা কাপড় পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমনও দিন যায় 5টা 6টা 10টা পর্যন্ত জামা কাপড় কিন্তু পরিবর্তন করা লাগে। এটা একটা সুন্দর বাজার বাচ্চাদের জামা কাপড়। এটা আপনি মাথায় রাখতে পারেন বা লিস্ট করতে পারেন। বাচ্চাদের প্যান্ট, বাচ্চাদের গেঞ্জি। 5 থেকে 10 বছর, 5 থেকে 10 বছরের যে বাচ্চা আছে, এক্ষেত্রে কিন্তু মেয়ে এবং ছেলে উভয়েরই কিন্তু জামা কাপড়ের প্রতি খুব আগ্রহ বা খুব চাহিদা আছে। এবং মানুষ কিন্তু এই জামা কাপড়গুলো কিনতে গেলে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনবে, বাচ্চার মা যায়, বাচ্চার বাবা যায়, বাচ্চার দাদি যায়, দাদা যায়, সবার মধ্যে একটা আগ্রহ থাকে। জামা কাপড়ের মধ্যে একটু কার্টুনের ডিজাইন থাকবে, ফ্যাব্রিক্সটা একটু ভালো হবে, লাইটিং পড়লে ফ্যাব্রিক্সটা উজ্জ্বল ভাব হবে। এই সমস্ত জামা কাপড়ের প্রচুর পরিমাণে ব্যবসা আছে। 10 থেকে 15 বছর, 10 থেকে 15 বছরের বাচ্চাদের ভিতরে ফ্যাশন সচেতনতা আসা শুরু করে, এবং এই বয়সে বাচ্চাদের জামা কাপড় কিন্তু বাবা মারাই কিন্তু চয়েস করে। বাচ্চারা কিন্তু চয়েস করলেও কিন্তু অনেক সময় কিন্তু বাবা মা সেগুলো কিনে দেয় না। সেক্ষেত্রে ভালো ফ্যাব্রিক্স এবং কোয়ালিটি সম্পূর্ণ সেলাইটা করাটাই বুদ্ধিমানের কাজ। এখানে আপনি বাচ্চাদের মেয়েদের যে ফরকগুলো আছে, জামা আছে, বা ছেলেদের টি শার্ট আছে, ছেলেদের প্যান্ট আছে, এগুলোর কিন্তু খুব ডিমান্ড আছে। 15 থেকে 20 বছর, এই সময়টাই আসলে সবচেয়ে স্টাইলিশ যুগ শুরু হয়। 15 থেকে 20 বছর। এক্ষেত্রে আপনি যদি ছেলেদের জামা কাপড় বানান বা মেয়েদের জামা কাপড় বানান, যেটাই বানান, এটার কিন্তু খুব ডিমান্ড আছে। ঠিক আছে? এবং সবচেয়ে বেশি রেটটা এই সাইজের জামা কাপড়েই বেশি পাওয়া যায়। 20 থেকে 25 বছর, এখানেও স্টাইল। 20 থেকে 25 বছরের জামা কাপড় যদি আপনি বানাইতে চান, স্টাইলিশ জামা কাপড় বানাইতে হবে। সেজন্য আপনি কিন্তু যদি টি শার্ট বানান, পোলো শার্ট বানান, এবং সেটা যদি 20 থেকে 25 বছরের বয়সের ছেলেদের জন্য হয়, সেখানে ফ্যাব্রিক্সের কোয়ালিটি ঠিক আছে কিনা, প্রিন্টের কোয়ালিটি ঠিক আছে নাকি, সুইং ঠিক আছে কিনা, এবং ওই বয়সের বাচ্চাদের শরীরের গঠন অনুযায়ী মেজারমেন্ট ঠিক আছে নাকি, সেটা পরলে বেশি ঢোলা লাগবে কিনা, এই বিষয়গুলোর উপরে খুব ভালোভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি আপনার মন মতো একটা কাপড় কিনে নিয়ে আসলেন, আপনার মন মতো আপনি লুজ ফিটিং করে গেঞ্জি বানাইলেন, আপনি কিন্তু প্রোডাক্টটা কিন্তু মার্কেটে খাওয়াইতে পারবেন না। 25 থেকে 30 বছর, 25 থেকে 30 বছরের বয়সটা কিন্তু অ্যাকচুয়ালি ফরমাল যুগের বয়স। মানে এই বয়সটা আসার পরে মানুষ কিন্তু আর ভুং-ভাং জামা কাপড় কিন্তু পরতে চায় না। সেক্ষেত্রে আপনার ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা ভালো থাকতে হবে, সুইংটা ভালো থাকতে হবে। কারণ সবাই এই 25 থেকে 30 বছরের বয়সে যারা আছে, সবাই জব করে বা স্টুডেন্ট লেভেলে খুব হাই লেভেলে আছে। এখানে কিন্তু সবাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জামা কাপড় চায়। দামটা একটু বেশি হবে, সমস্যা নাই। কিন্তু তারা একটু প্রিমিয়াম কোয়ালিটির জামা কাপড়, সেলাইটা সুন্দর থাকতে হবে, ফ্যাব্রিক্সটার কোয়ালিটি ভালো থাকতে হবে, যেটা পরলে ভালো দেখা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। 30 থেকে 35 বছর, 30 থেকে 35 বছরও সেম ঘটনা। এখানে আ যেহেতু একটু লুজ ফিটিং জামা কাপড় হবে এবং ফ্যাব্রিক্সের কোয়ালিটি ভালো হবে, একটু দেখতে সুন্দর ভালো দেখা যায় যেন। 35 থেকে 40 বছর, 35 থেকে 40 বছরের ভিতর যখন আপনি আসবেন ছেলেদের বেলায়, তখন আপনি বেশিরভাগ পাঞ্জাবি বা ফতুয়া এই ট্রেন্ডের জামা কাপড়গুলোও কিন্তু বেশি চলে। 40 থেকে 60 বছর, 40 থেকে 60 বছর এক্ষেত্রে কিন্তু জামা কাপড়টা কিন্তু মূলত কিন্তু বিভিন্ন পাঞ্জাবি, আড়ং বা এরা খুব ব্র্যান্ডের বা হাই লেভেলের জামা কাপড়গুলো বেশি চলে। এখন দেখেন এখানে টোটাল কিন্তু আমি 20 কোটি মানুষের একটা লিস্ট দিছি। 1 থেকে 5 বছর 2 কোটি, 5 থেকে 10 বছর 2 কোটি, 10 থেকে 15 বছর 2 কোটি। এভাবে টোটাল হচ্ছে গিয়ে আমি 20 কোটি মানুষের একটা লিস্ট দিছি। এখন এই 20 কোটি হচ্ছে অনেক বড় একটা বাজার। এই বড় বাজার রেখে সবাই যদি মাত্র 2 কোটি কাস্টমারের জন্য সবাই যদি টি শার্ট বানানোর জন্য পাগল হয়ে যান, তাহলে তো হবে না। আপনাকে নিয়ম মাফিক
কমসে কম ৮ থেকে ১০টা আইটেমের কাজ জানা লাগবে। আপনি যদি শুধুমাত্র একটা আইটেম নিয়ে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না। খুব কম্পিটিশনের বাজার। যারা ব্যবসা করতেছে ওরা তো পারে না দোকানদাররে এমনভাবে বাকি দেওয়া শুরু করে দেবে যে নতুন কোনো ব্যবসায়ী ব্যবসা নেমে টিকতেই পারবে না। এজন্য আমি বলব যারা মিনি গার্মেন্টস দেওয়ার স্বপ্ন দেখে আছেন, অনেক প্রবাসী ভাই আছেন যাদের সাথে আমার ফোনে কথা হয়। বলেন, "ভাই আমার কাছে অনেক টাকা আছে। আমি দেশে আইসা একটা মিনি গার্মেন্টস দেবো। আমি এটা করব, আমি ওটা করব। আমি অনেক ভিডিও দেখতেছি আপনার। আমি আরো অনেকের ভিডিও দেখতেছি।" যারা এভাবে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিছেন মিনি গার্মেন্টস করবেন। আমার পরামর্শ হচ্ছে আপনি যদি মিনি গার্মেন্টস করতে চান, আপনাকে সঠিক গাইডলাইনে আগাইতে হবে। শুধুমাত্র মার্কেট এনালাইসিস করতেই আপনি ৩ থেকে ৬ মাস লেগে যাবে। যদি আপনি ব্যবসা করতে চান, ব্যবসা মানে আপনি বড় কিছু করবেন। আপনি ব্যবসা করবেন, আপনি সাকসেস অর্জন করবেন। আপনাকে দেখে আপনার গ্রামের লোকজন আইডল মনে করবে যে, "ও কিছু করছে, ওকে ফলো করি।" আর যদি নিজের মন মতো চিন্তা করে ব্যবসায় নামতে যান, তাহলে ব্যবসা করতে পারবেন। এখানে লসের কোনো সম্ভাবনা নাই। কেন নাই? আপনি একটা ৳১,০০,০০০ দিয়ে গরু কিনবেন, গরু যদি মইরা যায়, আপনার ৳১,০০,০০০ ই চলে যাবে। এখানে তা না। আপনি গার্মেন্টসের মেশিন হয়তো ৳৫০,০০০ কিনছেন। আপনার যদি ব্যবসা যদি না হয়, আপনি মেশিন ৳৫০,০০০ য় বেচতে পারবেন। এরকম না যে ৳৫০,০০০ মেশিন আপনি সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে আসছেন, পরের দিন মেশিনের দাম ৳৫,০০০ হয়ে গেছে। এরকম না। যদি কিনতে যাইয়া আপনি যদি বেশি দাম দিয়ে কিনা ফেলেন, তাইলে এটা আপনার সমস্যা। কিন্তু বুঝে শুনে যদি মেশিন কিনতে পারেন, বিক্রি করতে গেলে আহামরি লস হয় না। মেশিন হচ্ছে অ্যাসেট মানে সম্পদ। সম্পদের দাম কখনো কমে না। আপনি যদি মনে করেন ৫০ কেজি লোহা কিনা যদি আপনি ঘরে ফালায় রাখেন, আপনি যখন কিনছেন ৳১০০ কেজি, ১০ বছর পরে আর ৳১০০ কেজি থাকবে না। ১০ বছর পরে দেখবেন ওই লোহার কেজি হয়ে গেছে ৳৩০০। লোহা হচ্ছে অ্যাসেট। গার্মেন্টস এর মেশিন হচ্ছে অ্যাসেট। যার দাম দিন, দিন বাড়ে, কখনো কমে না। অনেক লম্বা একটা কথা বললাম। যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, আ ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে এরকম ভিডিও আরো আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।